अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। ফরেনসিক রিপোর্টে কিছু বিশেষ জিনিস আমরা পেয়েছি। আমি ভাবলাম যে আপনাদেরকে বলি সেটা। পটেল, রিপোর্টস কি বলছে? রিপোর্ট একদম পরিষ্কার। ওনাকে খুন করা হয়েছে, আর সেই অস্ত্রটা দিয়েই হয়েছে যেটা আমরা স্পটে খুঁজে পেয়েছিলাম। কিন্তু ফরেনসিক রিপোর্টে একটা বিশেষ জিনিস আমাদের সামনে উঠে এসেছে। কি সে কথা? যে লাঠিটা দিয়ে ধর্মরাজ মাহিয়া বংশীর মাথায় আঘাত করা হয়েছিল, সেই লাঠিটাতে অর্জুনের আঙুলের ছাপ রয়েছে। তাহলে এর মানে হচ্ছে যে অর্জুন ধর্মরাজ মাহিয়া বংশীর মাথাতে লাঠি দিয়ে আঘাত করেছিল। আঘাতটা এতটাই জোরদার ছিল যে মাহিয়া বংশী অজ্ঞান হয়ে গেছিলেন। এর মধ্যেও একটা সবথেকে অবাক করার ব্যাপার হচ্ছে যে ওই ছুরিটা যেটা দিয়ে অর্জুনকে আঘাত করা হয়, তার উপরে কারোর কোনো আঙুলের ছাপ নেই। আঙুলের ছাপ নেই? ভাবুন, দুজনে দুজনের সাথে লড়াই করছে। একজন ভীষণভাবে আঘাত পেয়েছে, তার কাছে না তো এত সময় রয়েছে আর না তো তার শরীরে অত শক্তি রয়েছে যে ও সামনের মানুষটাকে আঘাত করতে পারে। তারপরেও প্রথমজন মারা যায়। তার মানে তৃতীয় ব্যক্তি কেউ আছে যে এই মার্ডারটা করেছে। হয় সে নিজের পরিচয় লুকিয়ে রেখেছে, আর না হলে আপনারা তার পরিচয় লুকোতে চাইছেন। এনিওয়েজ, আমি এটা বলতে এসেছিলাম যে পোস্টমর্টেম হয়ে গেছে। কিছু জরুরি কাজ করার পর আপনারা ডেড বডি ক্লেম করতে পারেন। আসি তাহলে। আমি জানি তো আমার শান্ত এসব করতেই পারে না। শুনেছো তুমি পুলিশ কি বলেছে? বলেছে ছুরির ওপর আঙুলের ছাপ কেউ মুছে দিয়েছে। যদি সন্তুই খুন করে থাকে তো দাগ কেন মুছবে বলো তো? বসুধা, আমি একটা ব্যাপার বুঝতে পারছি না। সন্তু যদি খুন না করে থাকে তাহলে আমাদের পরিবারেরই অন্য কি কেউ। বলছো তুমি? নিজেদের লোককে সন্দেহ করলে পাপ হয়, এরম কথা বলো না। কথা তো এখানে এসে আটকে যাচ্ছে বসুধা। অর্জুনকে মারলো কে? আমি জানি না। আমি এটাই জানি আমার শান্ত এসব করতে পারে না। আমি শুধু এইটুকুই আশা করব বসুধা, পুলিশ হত্যাকারীকে খুঁজে বার করে অর্জুনকে ন্যায় দেবে। শান্ত, ঠাকুর করুক, দিদা যা বলছে সেটাই যেন ঠিক হয়। তুই জানিস বাবা, কত দুঃখ পেয়েছি আমি। তুই আমার নাতি হোস, আমি তোর বিরুদ্ধে ছিলাম না বাবা। দেখ, খেমির কষ্টটা আমি বুঝি, কিন্তু বাবা নির্দোষ সন্তুকে বাঁচানো আমার কর্তব্য ছিল। তুই বুড়ি দিদাকে ক্ষমা করে দে বাবা। তুই আমাকে একটু বোঝার চেষ্টা কর বাবা। তুই আমাকে ক্ষমা করে দে।
বসুধা, কেঁদো না। শোনো, কেন কি হলো? এরকম কেন? বসুধা, একটু শান্ত হও। সন্ত, এবারে বল কি হয়েছিল? দেখ, আমরা ছাড়া আর কেউ এই ঘরে নেই। দেখ, আমার দিকে তাকা। তুই আমায় সবসময় সুখী দেখতে চেয়েছিস, আর এখন দেখ, তোর দিদির সিঁথি ফাঁকা। অর্জুন আমার স্বামী, আমার ভালোবাসা, আমার সুখ, আমার জীবন, আমার সবকিছু। আর এক স্ত্রীর তো এটা অধিকার না যে সে জানবে এমন কি ঘটেছিল যাতে তার স্বামীর মৃত্যু হলো। সন্ত, আমার বোন হওয়ার জন্য, এক নারী হওয়ার জন্য, এই বাড়ির সদস্য হওয়ার জন্য তোর এটা ধর্ম আর কর্তব্য যে আমায় সত্যিটা বল। বল না সন্ত, সেদিন কি হয়েছিল? সন্ত, আমি হাত জোড় করছি, তোর পা ধরে বলছি। আমি তো বললাম দিদি যে আমি ওনাকে ভুল চুপ কর সন্ত, আমি এসব শুনেছি, এই সব কিছু বলেছি সবার সামনে, কিন্তু আমি আমার ছোট বোনের কাছে জিজ্ঞেস করছি। আমার সন্ত এরকম করতেই পারে না। আমার সন্ত অর্জুনকে কিছুতেই মারতে পারে না। আমি বিশ্বাস করতে পারছি না যে আমার বোন আমার স্বামীকে খুন করেছে। এসব তুই এমন নয় তো নিজের স্বামীকে বাঁচাতে গিয়ে আমার স্বামীকে মেরে ফেললি? কিন্তু আমার সন্ত আমার সাথে এটা করতে পারে না। তোর উপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে। বল না, আমি জানি তুই সমস্যায় পড়েছিলিস, কিন্তু আমার বোন আমার সাথে এটা করতে পারে না, কারণ তুই আমায় খুব ভালোবাসিস। বল না সন্ত, তুই কিছু একটা বল, যা কিছু বল। আমি তোর কাছে হাত জোড় করছি সন্ত, এটা বলিস না আমার অর্জুনকে তুই মেরে ফেলেছিস। বলিস না সন্ত, আমি সহ্য করতে পারবো না। কিছু বল না সন্ত। সন্ত বল, তোকে কুড়িয়াল মায়ের দিব্যি তুই বল, তুই বল অর্জুনকে তুই মারিসনি। বল সন্ত, বল সন্ত, কিছু বল। এখন আমি এটা বিশ্বাস করি তুই আমার অর্জুনকে খুন করেছিস।
শুধু অর্জুনের না, দুই বোনের সম্পর্ককে খুন করেছিস। তুই আর সেই শান্ত নেই যে নিজের দিদির জন্য সবকিছু করতে পারতো। হ্যাঁ, তুই এখন করিস, কিন্তু শুধু নিজের জন্য, শুধু নিজের জন্য। তুই এটা চাসনি যে আমি এই বাড়িতে আসি, না আগে চেয়েছিস না পরে। আজ আমি জানলাম তুই আমার সুখের শত্রু ছিলি সব সময়, শুধু তুই। বল না, কথা বলছিস না কেন? বল বল বল, কেন করলি এটা? বল। এটা তো খেমির গলার আওয়াজ। বল বল, এটা কেন করলি? বল, কেন আমার স্বামীকে আমার থেকে কেড়ে নিলি? আমি তোকে ছাড়বো না, মেরে ফেলবো তোকে আমি। তোকে আমি ছাড়বো না। কেন মারলি অর্জুনকে তুই? খেমি, খেমি বৌদি, ওকে ছেড়ে দাও। চলুন আপনি এখান থেকে। ছেড়ে দাও ওকে। চলুন মালকিন। আমি ওকে ছাড়বো না। আমি ওকে কিছুতেই ছাড়বো না। হ্যাঁ আঙ্কেল। হিতেন, হিতেন তোমাকে কিছু একটা করতেই হবে। সন্তু নিজের মুখ খুলছে না আর খেমে আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছে। আঙ্কেল আপনার সঙ্গে আমি পরে কথা বলছি। তোরাল, এখানে বসো, বসো তোরাল। হিতেন, খেমির অবস্থা খুবই খারাপ, এটা হওয়া খুব স্বাভাবিক। আর এই সময় সন্তুর মুখ না খোলাটা সিচুয়েশনকে আরো খারাপ করছে। আর একটু আগে যেভাবে খেমি সন্তুর উপর রিয়্যাক্ট করেছে, তুমি যদি দেখতে, খেমিকে সামলানো অসম্ভব হয়ে যাচ্ছে। হিতেন, অসম্ভব হয়ে যাচ্ছে। হিতেন, তুমি গিয়েও তো খেমিকে সামলাতে পারো। এই বাড়িতে দুজন মানুষ আছে যার কথা খেমি শুনবে, একজন তুমি আর একজন সন্তু। তুমি ওর খুব ভালো বন্ধু, ওকে বোঝো, ও তোমার কথা বুঝবে। হিতেন, গিয়ে ওকে বোঝাও প্লিজ, প্লিজ ওকে গিয়ে সামলাও। ওর এই অবস্থা আমি দেখতে পাচ্ছি না। আমার বোন হয়ে এটা কেন করলো? কেন আমার সাথে এটা হলো হিতেন? কেন? ভেঙে পড়ো না খেমি। আমি জানি যে তুমি যা হারিয়েছো তা কেউ পূরণ করতে পারবে না খেমি, কিন্তু তোমার সামনে বাকি জীবনটা পড়ে রয়েছে। মনে আছে খেমি, যখন আমি আমার ভালোবাসা, আমার স্বপ্ন হারিয়েছিলাম, তখন তুমি আমায় ভরসা দিয়েছিলে। তোমার বন্ধু হিসেবে আমি কিন্তু তোমার কথা শুনেছিলাম। তাই আজকে তোমার এই বন্ধুর কথা রাখতেই হবে। খেমি, আমি তোমার কষ্ট বুঝতে পারছি, কিন্তু সময়ের সঙ্গে সবকিছুই ঠিক হয়ে যায়। আর খেমি, তোমার সঙ্গে আমাদের পরিবারের সবাই রয়েছে। আমি, দিদা, বাবা, তোরাল, কাদ্দু, সন্ত। খেমি, আমি তোমার অবস্থা বুঝতে পারছি, তোমার কষ্টটা আমি ফিল করতে পারছি, কিন্তু খেমি, তুমি এখন কাউকে কিচ্ছু বলো না। খেমি, আমি জানি না ওখানে ওই রাতে কি হয়েছিল। হয়তো সিচুয়েশন এমন ছিল আর সন্তুর কোনো দোষ। না, আমি ওকে ছাড়বো না। ও আমার অর্জুনকে মেরেছে, ওকে আমি ছাড়বো না। অর্জুন আমার স্বামী হিতেন, আমি ওকে খুব ভালোবাসি। হ্যাঁ, ও সন্দেহ করেছিল
তোমার আর আমার সম্পর্কটা নিয়ে। কারণ এটাই, ও আমায় খুবই ভালোবাসতো। যখন আমি মরতে গিয়েছিলাম, ও আমায় বাঁচিয়েছিল, আমার হাত ধরেছিল। আমরা খুব ভালো ছিলাম হিতেন। আমাদের অতীত যাই থাক না কেন, কিন্তু ভবিষ্যৎ নিয়ে আমরা খুবই খুশি ছিলাম। আমার সব স্বপ্ন শেষ হয়ে গেল, সব। আমার সন্তান আসার আগেই ওর বাবা এই পৃথিবী ছেড়ে চিরদিনের জন্য চলে গেল। ও নিজের বাবার মুখ আর কোনোদিনও দেখতে পাবে না। তুমি নিজেকে সামলাও খেমি, তোমাকে নিজেকে শক্ত হতেই হবে। তুমি বলে না তুমি অর্জুনকে খুব ভালোবাসো, তাই অর্জুনের এই সন্তানকে নিয়েই তোমায় বেঁচে থাকতে হবে। এই সন্তানকে বাবা মায়ের দুজনেরই ভালোবাসা দিতে হবে তোমায়। খেমি, এখন তুমি শুধু অর্জুনের স্ত্রী নও, তুমি এই সন্তানের মাও। যদি মা এইভাবে ভেঙে পড়ে তাহলে তার সন্তানকে সে কিভাবে মানুষ করবে, কি করে মানুষ করবে? দেখুন, পোস্টমর্টমের কপি আপনাদেরকে পরে পাঠিয়ে দেওয়া হবে। আপাতত আমরা আসছি। যদি আপনাদের কাছে কোনো জিজ্ঞাসাবাদ করার থাকে তাহলে আমি আবার আসব। ঠিক আছে। হিতেন, হ্যাঁ দিদা। সন্তু কোথায়? ও এখনো নিজেকে স্টোর রুমে বন্ধ করে রেখেছে। সবাই আসুন, অন্তিম সংস্কারের আগে ওনার বিদেহী আত্মার শান্তির জন্য কামনা করুন। অর্জুনের অন্তিম যাত্রা দর্শন করার জন্য ভাইয়ের এখানে থাকাটা প্রয়োজন। আমি ওকে নিয়ে আসছি। ওঠ ভাই, ওঠ তরু, ভাই, ওঠ। শুনতে পাচ্ছিস না তুই? আরে দেখুন না বাবা, এরকম সময় কেউ শুয়ে থাকতে পারে? তরু, ভাই, আরে তোর ছেলেকে শেষ দেখার জন্য তো চল। আরে ওঠ না, ওঠ না ভাই। আরে যে ছেলেকে তুই এত বছর বাদে এত ভালোবেসে বাড়ি নিয়ে এলি, আর একটু পরেই সেই ছেলে এই পৃথিবী থেকে একেবারে হারিয়ে যাবে, আর তুই শুয়ে আছিস। সারা জীবন ওকে তোর কাঁধে নিয়ে খেলাতে পারিসনি ওকে, আর আজ অন্তত পক্ষে
তার শেষ যাত্রায় কাঁধটা তো দে ভাই। তুই শুনতে পাচ্ছিস না ভাই? আরে ওঠ না। আরে ভাই, আমার জন্য না হলেও নিজের ছেলের জন্য ওঠ। কারণ তুই যদি ওর অন্তিম সংস্কার না করিস তাহলে ওর আত্মা শান্তি পাবে না। এটা কি করছেন আপনি? ভাই এরকম করবেন না, হি ইজ আন্ডার অবজারভেশন। দেখুন ডাক্তার বাবু, ওকে উঠতে হবে। আপনি কেন বুঝছেন না? ওকে উঠতে হবে। দেখুন, আপনি ওকে যা হোক ওষুধ দিন, যে কোনো ইনজেকশন দিন, আমি জানি না, কিন্তু আপনি ওর জ্ঞান ফেরান। আমার ভাইয়ের জ্ঞান ফেরাটা খুব দরকার, কারণ ও যদি নিজের ছেলের অন্তিম সংস্কার না করে না তাহলে ও নিজেকে নিজে ক্ষমা করতে পারবে না। ভাই তুই ওঠ না ভাই, ওঠ না। ম্যাডাম প্লিজ, শুনতে আপনি পাচ্ছিস না? এরকম করবেন না। এখন পেশেন্টকে বিশ্রাম নিতে দিন। শান্ত হও তরু। আপনি দেখছেন তো আপনার কোনো কথা শুনতে পাচ্ছে না। প্লিজ ওনাকে সামলান। বাবা, ভগবানে কেমন খেলা খেলছেন। নিয়তির কি নিষ্ঠুর খেলা, তাই না? এক বাবার বর্তমানে তার ছেলের শেষ যাত্রা হচ্ছে, আর সেই বেচারা বাবার অবস্থা দেখুন। তাকে কাঁধে করে নিয়ে যাওয়া তো দূরে থাক, তার অন্তিম যাত্রা দর্শনও করতে পারল না ও।